আধার, অন্ধগলি। সত্যি এই গোটা দুনিয়া ছুটে চলেছে এক গভীর আধারের দিকে। এই যুদ্ধ, এই জ্বলে পুড়ে খাওয়া বাড়ি ঘর, কান্না, চিৎকার, হাহাকার, এটাই তো যুদ্ধের একমাত্র সত্যি। এই আধার, ইরান ইসরায়েলের আকাশে জ্বলে ওঠা এই মিসাইল, এই আলো তো শুধুই মরীচিকা। যতবার আলো জ্বলছে ততবার পৃথিবীর বুকে নেমে আসছে আরো গভীর অন্ধকার। চতুর্থ দিনেও আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে ইসরায়েল বনাম ইরানের সংঘাত। মরছে মানুষ, জনতা, প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। তবে থামার নাম নেই দুপক্ষেরই। আধার কি শুধু ইরান আর ইসরায়েলকে ঘিরে? আমাদের রাজ্যে বিধানসভায় যে ছবি আজ দেখলাম তা আবার অবাক করলো, তা আবার এই প্রশ্নটা তুললো, আমরা কি সত্যি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি না? কি চলছে বলুন তো আমাদের রাজ্যের বিধানসভায়? আমরা এই যে 294 জন বিধায়ককে ভোট দিয়ে বিধানসভায় পাঠাই, সেটা কি তারা কখনো ধর্মযুদ্ধ করবেন বলে, কখনো নিজেরা তুই চোর বলে চিৎকার করবেন বলে, কখনো তুলসী গাছ মাথায় নিয়ে হাঁটবেন বলে? সেখানে আপনি আমি কোথায়? ভোটটা কে দিয়েছি? আপনি আমি তো দিয়েছি। কোথায় সেগুলো? আমাদের কথা হবে না? আমার আপনার সমস্যা, তার সমাধান ভাববেন না ওরা? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমি কি করে ভালো থাকবো? আমি তো ভোটার, আমি তো জানতে চাই আমার নেতাদের কাছে, আমার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে। কোথায় সে কথা? আমি দায়বদ্ধ আপনার কাছে, তাই যা বলবো সত্যি বলবো, প্রত্যেক দিন, কাউকে তুষ্ট না করে। রাজনীতির নেই কোনো দায়বদ্ধতা, সেই নেতাদের নেই কোনো দায়বদ্ধতা যারা হাত জোড় করে ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরে ভোট ভিক্ষে চান, নেই। একবার ভোটটা পেরোলেই শুধু নিজেদের কথা, শুধু নিজের এজেন্ডা। কেন ধর্মযুদ্ধ কেন দেখবো বিধানসভায়? আমি চাই না, আমি ভোটার। কোন আধারের দিকে এগিয়ে চললাম আমরা? আর ওরাও তো রাস্তায় বসে রয়েছেন, অনড়, পরীক্ষা দেবেন না। আসলে ওরাও তো ওই কানাগলিতেই যাচ্ছেন। ওরা যেদিকে এগোতে চাইছেন, পরীক্ষা দেব না করে রাস্তায় বসে, তার কোনো সমাধান নেই, সে পথে কোনো আলো নেই। কারণ সেই দরজা গিয়ে ঠেকছে শুধু সুপ্রিম কোর্টে। যদি ধরেও নি ওদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সঙ্গে গিয়ে দেখা করলেন ওখানে ধর্নাস্থলে, তারপর উনি মেনে নিলেন ঠিক আছে পরীক্ষা দিতে হবে না, এটা সম্ভব না। যদি সরকার এটা করে তাহলে সরকার আদালতের অবমাননার দায়ে অভিযুক্ত হবে। এ সম্ভবই নয়। কোন কানাগলির দিকে কিছু না বুঝেই কি দৌড়চ্ছেন ওরা, নাকি বুঝতে পেরেও ছুটছেন? চতুর্দিকে শুধুই আধার। যুদ্ধ হচ্ছে দুটো দেশের মধ্যে, ইসরায়েল আর ইরান। কিন্তু যে সমস্ত বিস্ফোরক দাবি সামনে উঠে এলো, তাতে এই প্রশ্নটা আরো স্পষ্ট হলো, যুদ্ধের থেকেও বেশি স্পষ্ট। ইসরায়েল কি নিজের মর্জিতে যুদ্ধ করছে, নাকি পিছন থেকে তাকে কেউ মদত দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে? কেন বলছি? বকলমে ইসরায়েল কি যুদ্ধটা করছে? কার হয়ে তাহলে? বুঝে গেছেন নিশ্চয়ই। মানে আমেরিকা ইসরায়েলকে কাঠের পুতুলের মতো ব্যবহার করছে। হঠাৎ এ কথা কেন বলছি? ইসরায়েল ইরান সংঘাত অনেক পুরনো, তাহলে এখানে আমেরিকার কথা তুলবো কেন? যা বলি সত্যি বলি তাই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাঞ্চল্যকর একটা দাবি শুনুন। These people who chant death to America tried to assassinate President Trump twice, killed 241 of your Marines in Beirut, killed and injured thousands of American soldiers. পাল্টা প্রত্যাঘাতে ইসরায়েলের হামলার জবাব দিতে থাকা ইরানকে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন কে? স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ট্রাম্প হুমকি দিচ্ছেন যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের সঙ্গে। আমেরিকার ওপর হামলা করার চেষ্টা করলে ইরানকে তছনছ করে দেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প।
আমেরিকা কি তাহলে ইরানের আক্রমণের আশঙ্কা করছে? না হলে ট্রাম্প এই হুমকি দেবেন কেন? কিন্তু কেন ইরানের আক্রমণের আশঙ্কা করছে আমেরিকা? আর আশঙ্কাটাই বা কি? ট্রাম্পের হুমকির সঙ্গে তো নেতানিয়াহুর চাঞ্চল্যকর দাবি সব এক সুর। সেই জন্যই তো বলছি, ইসরায়েল কি বকলমে যুদ্ধ করছে, নেপথ্যে আমেরিকা? আচ্ছা, ইসরায়েল এবং ইরানের এই বিবাদের শিকড় তো তেহরানের পরমাণু অস্ত্রের বহর বৃদ্ধির প্রচেষ্টায় নিহিত। শুধু তো ইসরায়েল নয়, আমেরিকারও তো ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠায় যথেষ্ট আপত্তি। আসলে তেহরান পরমাণু শক্তি বৃদ্ধি করুক সেটা একেবারেই মানে না আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের তো লক্ষ্য আদতে তিনি যা যা চান সেই সব মেনে নিয়ে ইরান পরমাণু চুক্তি করুক, মানে আমেরিকার মন রেখে চুক্তিটা হোক। সোজা কথা, ইরানের পরমাণু শক্তিকে নিয়ন্ত্রণ করতে চায় আমেরিকা। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তি করতে ইউরেনিয়াম এনরিচমেন্টে বাধা দেওয়া যাবে না বলে শর্ত দিয়েছে ইরান। আর এখানেই ইঁদুরে মেঘ দেখছে নাকি হোয়াইট হাউস। ইরানকে বরাবরই তাদের থ্রেট হিসাবে দেখে আমেরিকা। ইরানে ইসরায়েলের হামলাকে কার্যত সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মন্তব্য, ইরানে ইসরায়েলের হামলায় আমেরিকার কিছু করার ছিল না। যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানের অনড় মনোভাবকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বোঝা যাচ্ছে তো, ইসরায়েল সামনে দাঁড়িয়ে লড়াই করলেও পিছন থেকে লড়ছে আমেরিকা। আসলে ছায়া যুদ্ধ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পিছনে কলকাঠি নাড়ানোর কারণ বুঝতে একটু পিছনে যেতে হবে। 2015 সাল ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করে মার্কিন যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী তেহরানকে তাদের পরমাণু প্রকল্প সীমিত করার শর্ত দেওয়া হয়। 2019 সালে এই চুক্তি থেকে সরে আসে আমেরিকা। ইরান লুকিয়ে পরমাণু অস্ত্র তৈরি করছে। 2000 সালে এমন দাবি করে ইসরায়েল, আর তার পরের বছরই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করেছে আমেরিকা। তারও আগে যেতে হবে বুঝতে হলে। 2010 সাল আমেরিকা এবং ইসরায়েলের তৈরি কম্পিউটার ভাইরাস তাদের পরমাণু কর্মসূচিতে হামলা করে বলে অভিযোগ তেহরানের, যাতে তাদের পরমাণু কেন্দ্রের সমস্ত সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে যায় বলে দাবি ইরানের। আমেরিকার সুরেই ইরানের পরমাণু শক্তি বৃদ্ধিকে থ্রেট হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। এবার ইরানের পারমাণবিক কাঠামোয় আঘাত এনেছে ইসরায়েল। অর্থাৎ আমেরিকা যেটা চায়, হয় তাদের সঙ্গে পরমাণু নিয়ে চুক্তি করুক ইরান, নয়তো ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প যা চান তাই তো করছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। স্বার্থটা কার? শুধু ইসরায়েলের নাকি ডোনাল্ড ট্রাম্পের? বকলমে ইরানের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের, পর্দার আড়াল থেকে যুদ্ধ করছে আমেরিকা। তেল আভিভের ভেঙে পড়া বহুতল, তেহরানের ঘরছাড়া মানুষ থেকে ত্রাণের লাইনে দাঁড়ানো গাজার এই শিশুরা, সবার তো একটাই প্রশ্ন, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কিন্তু সত্যি করে বলুন তো, পৃথিবীর কোন প্রান্তে নিরস্ত্র সাধারণ জনতার এই পরিণতি কোনোদিন কাম্য? ইসরায়েল ইরানের যুদ্ধের আবহে নতুন কথা শুনছি। অনেকেই বলছেন ইসরায়েল এবার বুঝবে প্যালেস্টাইনের সাধারণ মানুষ এতদিন কি ভুগেছে। কেন এই প্রশ্ন? 1973 সাল থেকে ইসরায়েল কোনো দেশের সঙ্গে এই মাত্রায় সামরিক সংঘাতে জড়ায়নি। তেল আভিভের কেন্দ্রে যেভাবে হামলা হয়েছে তাও আগে হয়নি। মানে ইসরায়েলকে পাল্টা আঘাত, এত বড় আঘাত যা ইরান এখন করছে, সহ্য করতে হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এবারেও যুদ্ধ সহজে থামবে না। নিজেদের চোখের সামনে ইসরায়েলিরা দেখছে কিভাবে তাদের আয়রন ডোম ভেঙে সব তছনছ করে দিচ্ছে ইরানের মিসাইল। তেল আভিভ, হাইফায় যেভাবে হামলা চলছে তা ইসরায়েলিদের কাছে অপ্রত্যাশিত। প্রশ্ন উঠছে, ইসরায়েলের আম জনতা এর জন্য আদৌ প্রস্তুত ছিল? তেল আভিভ যখন পুড়ছে তখন গাজায় কি চলছে? রবিবারও
প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে প্রাণের লাইনে গুলি চলেছে। ইসরায়েলি সেনাকেই দায়ী করেছে গাজার মানুষ। ভাবুন, প্রাণের জন্য যুদ্ধ বিধ্বস্ত গাজায় এমনিতে খাবার জোটে না, ওই লঙ্গরখানা থেকে দুবেলা খাবার দেওয়া হয়, পাতলা ফ্যানের মতো ডাল বা অন্য কিছু। ভাবুন, সেই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ, তাদের ওপরে গুলি। যুদ্ধে ঘর পোড়া মানুষগুলোর কথা একবার ভাবুন, যারা একটু সাহায্য চেয়েছিল, একটু খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাদের খাবারের বদলে বুলেট। ইসরায়েলের বেনি ব্র্যাক শহরের এই ছবিটা একবার দেখুন। এখানেও তো শুধুই ধ্বংসের ছবি। গোটা লোকালয়টাই যেন কালো ধোঁয়ার ছাইয়ে ঢেকে গিয়েছে, চারদিকে শুধু অন্ধকার। এই হাহাকার কোথায় যেন এক করে দিচ্ছে দশকের পর দশক লড়তে থাকা প্যালেস্টাইন আর ইসরায়েলের আম জনতাকে। দুই যুযুধান দেশের জনতার ভাগ্য নিয়তি এক, দুর্ভোগ। আবার ইরানের তেহরানের এই রক্তাক্ত শিশুটিকে একবার দেখুন। ওই যে বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুখাগড়ায় প্রাণ যায়। এই বোধহয় এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি। ওই যে বলছিলাম অন্ধকারের কথা, যুদ্ধের পথ শুধু অন্ধকার নয়, এই রাস্তা মানুষকে অন্ধ করে দেয়। আর অন্ধ করে দেয় বলেই প্যালেস্টাইনের হাহাকারের কথা সামনে তুলেই অনেকে বলছেন এবার বুঝবে ইসরায়েল। ভাবটা এমন যেন তারা বলছেন, দেখ কেমন লাগে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নেমে গাজার প্রসঙ্গ টানছে ইরানও। তাদের অভিযোগ, ইসরায়েল ইরান নয়, মানবতার উপর হামলা করেছে। তারা নিষ্পাপ শিশুদের হত্যা করতে অভ্যস্ত, যেমন তারা গাজায় করছে। এই প্রশ্ন যেমন ইরান করছে, তেমনই করছে তাদের বন্ধু দেশরা। একই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও। তাহলে কি গাজার আগ্রাসন এই মুহূর্তে ক্রমেই ইসরায়েলের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? ইসরায়েলের সাথে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সমর্থন আছে, ততদিন ইসরায়েলের কিন্তু একটা সুরক্ষা বলয় থাকছে। এই অবস্থায় প্যালেস্টাইনে ইসরায়েলি সেনা নিজেদের অভিযানে অভিঘাত বাড়াচ্ছে। অবরুদ্ধ করে রাখা হয়েছে ওয়েস্ট ব্যাংক। পরিসংখ্যান বলছে 20 মাসের যুদ্ধে 55,000-এর বেশি প্যালেস্টাইনের নাগরিকের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু এবং মহিলা। আর এই পরিসংখ্যান হাতিয়ার করেই অনেকে ইরানের হয়ে তেল আভিভে চলা ধ্বংস দেখে বাঁকা হাসি হাসছেন। ওই যে বললাম, যুদ্ধ মানুষকে অন্ধ করে দেয়। মহাত্মা গান্ধী কি বলেছিলেন মনে আছে? চোখের বদলে চোখ পুরো পৃথিবীকে অন্ধ করে দেয়। এই দেখ কেমন লাগে বলে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধে নামা দুনিয়া কি ক্রমেই অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে না? দেখুন, এই দুটো দেশই এই যুদ্ধে শুধু জ্বলছে এমন নয়, এই মহারণে জ্বলছে আমেরিকাও। ওই যে অভিবাসন বিরোধী অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দিকে একবার তাকান। বিক্ষোভ, আগুন, টিয়ার গ্যাস, কিচ্ছু বাদ নেই। এদের ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে মার্কিন প্রশাসনের তৎপরতা, আর তাতেই আগুন জ্বলছে লস অ্যাঞ্জেলেসে। মানে নিজের ঘর সামলাতে এই মুহূর্তে বেশ বেসামাল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার ফেডারেল ইমিগ্রেশন সংস্থা লস অ্যাঞ্জেলেসের ল্যাটিন জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোয় অভিযান শুরু করে। আমেরিকার অভিবাসন দপ্তরের কর্তারা অবৈধ অভিযোগে অভিবাসীদের গ্রেফতার করলেই আগুন জ্বলে ওঠে।
পরিস্থিতি সামলাতে মার্কিন প্রশাসনকে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করতে হয়। আগুন, টিয়ার গ্যাস, পুলিশকে আক্রমণ দেখাচ্ছে অভিবাসন বিরোধী অভিযান ঘিরে আধারের পথে এগোচ্ছে আমেরিকা। তবে তাতে ট্রাম্পের কোচ পরোয়া নেই। দেশ আধারে গেলেও কিছু এসে যায় না টাকা বুকো ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসে বসেই সেই অভিযানে জোর দিয়েছেন। আমেরিকা জুড়ে চলছে অবৈধ অভিবাসী খেদাও। ভারতীয়দের হাত করা ও পায়ে শেকল পরিয়ে আমেরিকা থেকে বিতাড়নের ছবি সমালোচনার ঝড় তুলেছিল। এখন অভিবাসী খেদাও ঘিরে লস অ্যাঞ্জেলেস জ্বলছে। কিন্তু লস অ্যাঞ্জেলেস জ্বললেও অবৈধ অভিবাসী তাড়া অভিযানে ফেডারেল ইমিগ্রেশন সংস্থাকে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মার্কিন অভিবাসন আধিকারিকদের আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিতাড়ন কর্মসূচি আরো জোরদার করতে বলেছেন ট্রাম্প। মানে আগুন যত জ্বলছে তত কঠোর হচ্ছেন ট্রাম্প। একদিকে পুতুলের মতো ইসরায়েলকে নাচাচ্ছেন, ইসরায়েল মিসাইল ছুটছে, হামলা করছে ইরানের ওপর, প্রত্যাঘাত করছে ইরান, দুটো দেশ জ্বলছে, ট্রাম্পের নিজের দেশও জ্বলছে, পরোয়া নেই, জ্বলুক সব দিক। কোন আধার? নিজের দেশ জ্বলছে, অন্য দুটো দেশ জ্বলছে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, শিকাগোতে এই অভিযানের গতি বাড়ানোর কথা বলেছেন ট্রাম্প। এই শহরগুলোর সবচেয়ে বেশি বেআইনি অভিবাসী বসবাস করে বলেই ট্রাম্পের অভিযোগ। প্রশ্ন তো উঠবেই, ট্রাম্প নিজের দেশ সামলাতে গিয়ে আরো কঠিন হচ্ছেন। জ্বলুক আগুন, অশান্তি বাড়ুক, পরোয়া নেই, কঠিন হতে হবে। তাতে অশান্তির স্ফুলিঙ্গ আগ্নেয়গিরি হলেও এসে যায় না কিছু। আর দুনিয়া বলছে ট্রাম্পের ইশারায় ইসরায়েল যুদ্ধের দিকে এগিয়ে চলেছে। ট্রাম্পের ইশারায় ইসরায়েল একের পর এক মিসাইল ছুড়ছে ইরানকে লক্ষ্য করে। ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করতে চায় ইসরায়েল, কারণ ডোনাল্ড ট্রাম্প সেটা চান। ট্রাম্প আর কি চান? আর কত আগুন, কত অশান্তি, কত আধার। এই যুদ্ধ যে আমাদের অন্ধকারে ঠেলে নিয়ে যাবে তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। যুদ্ধ মানে তো শুধু প্রাণহানি নয়, ঘরবাড়ি ভেঙে যাওয়া নয়, অর্থনীতিতে লাল বাতি, যার প্রভাব পড়তে চলেছে আমার আপনার শহরেও, আরো নির্দিষ্ট করে পকেটেও। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের ধাক্কায় রোজ কমছে টাকার দাম। ডলার আর টাকার মধ্যে গ্যাপ বেড়েই চলেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে কি হবে? ধরুন আরো 15 দিন গড়ালো এই যুদ্ধ। কেন এমন কথা বলছি জানেন? টাকার দাম কমায় আমদানি খরচ বাড়ছে ভারতের, আবার তেলের দাম বাড়ছে মানে উৎপাদনের খরচ বাড়ছে। দীর্ঘদিন যুদ্ধ চললে এই জাঁতাকলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার সম্ভাবনা। এর সঙ্গেই যেটা সব থেকে বেশি ভাবাচ্ছে তা হলো মধ্যপ্রাচ্যের ভূগোল। ভালো করে দেখুন, হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচলে সমস্যা হলে প্রভাব পড়বে সরাসরি ভারতের বাজারে। ভারতের অপরিশোধিত তেল আমদানির 2/3 হয় এই হরমুজ প্রণালী দিয়ে। প্রাকৃতিক গ্যাসের অর্ধেক এই রাস্তাতেই আমদানি হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জ্বালানির জন্য 80% আমদানির ওপর নির্ভর করে ভারত। আমাদের এই আমদানি যদি বাধা পায় কি ফল হবে তা তো বুঝতেই পারছেন। তবে শুধু জ্বালানি তেল নয়, এই দুই দেশের যুদ্ধের ওপর নির্ভর করছে ভারতের ব্যবসাও। ইরানের সঙ্গে একটা বৈদেশিক একটা বাণিজ্যের সম্পর্ক আছে, সেখানে আমরা আবার ইম্পোর্টটা কম করি, এক্সপোর্টটা বেশি করি। সেম উইথ ইসরায়েল, আমরা ইসরায়েলকে এক্সপোর্ট বেশি করি, ইম্পোর্ট কম করি। তার মানে ওখানেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রার যে ভান্ডারটা সেটা সংকুচিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মানে সমস্যার পর সমস্যা দানা বাঁধছে অর্থনীতির আকাশে। ইরান, ইসরায়েল দু দেশে ভারত পণ্য রপ্তানি করে। মধ্যপ্রাচ্যে লোহিত সাগরের ওপর নির্ভর করে ভারতের বৈদেশিক বাণিজ্য। ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যের 80% লোহিত সাগর দিয়ে হয়। লোহিত সাগর দিয়ে বিশ্বের 30% কন্টেইনার যাতায়াত করে। তাহলে খুব স্পষ্ট, এই লোহিত সাগর বন্ধ থাকলে সারা পৃথিবীর ব্যবসায় কি পরিমাণ প্রভাব পড়বে। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন
বেশি দিন যুদ্ধ চললে ক্রমেই সংকুচিত হবে অর্থনীতি, যার প্রভাব পড়বে কর্মসংস্থানেও, হতেও পারে বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের দেশেও চাকরি যেতে পারে বহু মানুষের। সব মিলিয়ে গোটা দুনিয়ার শিয়রে সমন। মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি, অন্যদিকে উৎপাদন সংকোচন, এবং সেখান থেকে একটা ভবিষ্যতে এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা একটা সংকটের সম্মুখীন হতে পারব। তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ করছে, অনুপ্রেরণা দিচ্ছেন ট্রাম্প, আর চাকরি যাবে আমার, আপনার, আমার দেশের যুবক যুবতীর। কেন? এটাই তো যুদ্ধ। এই কেনর কোনো উত্তর নেই। বাণিজ্য মন্ত্রক বলছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। নজর রাখতে হবে তো, নজর আরো কড়া করতেই হবে, না হলে সামলানো যাবে না। আর কতদিনই বা সামলানো যাবে? যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, যে যুদ্ধ হচ্ছে তার যে প্রভাব পড়বে তা সামলানো মুখের কথা নয়, কোনো দেশের পক্ষেই নয়। বৈদেশিক বাণিজ্যে যুক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে এই সপ্তাহেই বৈঠক হতে পারে। বুঝতে পারছেন? এই বিপদটা অলরেডি বুঝছেন বিভিন্ন মন্ত্রকের কর্তাকর্তারা, না হলে বৈঠক কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা সকলেই। তবে এর সঙ্গে সঙ্গেই আধারের পথের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। কোন আধারে এগিয়ে যাওয়ার কথা বলছি জানেন? শুরু থেকে আমরা ভারতের নাগরিক, বৈধ নথিপত্র আমাদের রয়েছে, অথচ বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এর চেয়ে বড় আধার আর কি হতে পারে? বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি। ভাবুন, মারাত্মক এই অভিযোগ। এই অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি সাজিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা কয়েকজন পরিযায়ী শ্রমিককে উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বিএসএফ। মুর্শিদাবাদের বাসিন্দা নাজিম উদ্দিন মণ্ডল, মিনারুল শেখ এবং পূর্ব বর্ধমানের বাসিন্দা মোস্তাফা কামাল মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন। মুম্বাই পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহ করে আটক করে, তারপর বিএসএফ এর হাতে তুলে দেয়। কারণ তারা বাংলায় কথা বলছিলেন। শুধুমাত্র বাংলায় কথা বলেন বলে তাদের বাংলাদেশি মনে হয়েছিল মুম্বাই পুলিশ আর বিএসএফ এর। মহারাষ্ট্রের এই ঘটনায় শোরগোল। পশ্চিমবঙ্গের মানুষ বাংলায় কথা বলেন, তারা বাংলার মানুষ, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের নাগরিকরাও বাংলায় কথা বলেন, তাদের জাতীয় ভাষা বাংলা। কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্যই কি কাউকে বাংলাদেশি মনে হতে পারে? তার চেয়েও বড় কথা, ভারতীয় নাগরিকত্বের বৈধ পরিচয় তারা দেখিয়েছিলেন, তা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাক কেন? 3 ভারতীয় নাগরিক যারা বাংলার বাসিন্দা তাদের ভারতে ফিরিয়েছে কোচবিহার জেলা পুলিশ। কিন্তু বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠানো ঘিরে রাজনীতি তুঙ্গে উঠেছে। বিধানসভায় এ নিয়ে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএ প্রসঙ্গ টেনে পাল্টা বিঁধেছেন সুকান্ত মজুমদারও। দেখুন, মহারাষ্ট্রে যা ঘটেছে তা অবশ্যই নিন্দার, কিন্তু তা বলে এই প্রশ্নটাকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়া যায় না যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে নেই। কেন্দ্র তো বেশ কয়েক মাস ধরে এই ড্রাইভটা চালাচ্ছে, পুশ ব্যাক। বাংলাদেশি ধরা পড়লেই তাদেরকে ফিরিয়ে দাও নিজের রাজ্যে, বিশেষ করে যারা অবৈধ অনুপ্রবেশকারী। আমরা দেখেছি গুজরাটে, আমরা দেখেছি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রেও সেটা সম্ভব। কিন্তু বিজেপি যখন অভিযোগ করছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসলে এখানে রাজনৈতিক প্রশ্রয় পাচ্ছে এবং অনুপ্রবেশ করার পরেই তারা খুব সস্তায়, অতি কম পয়সায় এখানকার নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এরকম একটা ঘটনা মহারাষ্ট্রে যা ঘটল তা নিঃসন্দেহে তৃণমূলের কাছে পাল্টা হাতিয়ার। আর তাই বিধানসভাতে, কোনো রাজনৈতিক সভা মঞ্চে নয়, বিধানসভাতে সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী। শুধু বাংলা বলার দায় বাংলাদেশে সাজিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ। পুলিশ হয়তো না বুঝেই করেছে, কিন্তু তৃণমূলের জন্য রাজনৈতিক কাউন্টার করতে এটা অত্যন্ত বড় অস্ত্র। বিশেষ করে এমন একটা পর্যায়ে যখন লাগাতার অনুপ্রবেশ এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়কে
তোষণের অভিযোগে বিজেপি সুর সপ্তমে চড়িয়েই রেখেছে। তখন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ এবং মহারাষ্ট্রের উদাহরণ সামনে রেখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিজেপির কাছে একটা বেশ সেটব্যাক, অন্তত পুশ ব্যাক ইস্যুতে। পেহেলগাঁও হামলার পর থেকেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট থেকে রাজস্থান সব জায়গা থেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে তাদের দেশে পুশব্যাক করা হচ্ছে। এবার এই পুশব্যাকের রেশ এসে পড়ল রাজ্য বিধানসভায়। মহারাষ্ট্রের একটি ঘটনা টেনে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে সে রাজ্যের পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা ফোজের মণ্ডল। মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। অভিযোগ, ভোটার, আধার, রেশন কার্ড থাকা সত্ত্বেও অন্য বাংলাদেশিদের সঙ্গে ফোজেরকেও পুশ ব্যাক করে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিয়ে গেছিল বোম্বাই পুলিশ। ওদের মনে হয়েছিল হয়তো বাংলাদেশে হবে, যার কারণে নিয়ে গেছে। অথচ আমাদের তো সব ডকুমেন্টস আছে। সোমবার মহারাষ্ট্রের এই ঘটনা টেনেই বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলায় কথা বললে আধার কার্ড থাকলেও তাদের বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের লজ্জা থাকা উচিত। এদেশের নাগরিক বাংলা ভাষায় কথা বলছে, তাহলে দেখতে হবে যে না, ও এদেশের নয়, ও বাংলাদেশি। না, বোঝো ঠেলা। এবার ঠেলা বুঝতে হবে। এই যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য নিয়ে সব কিছু করা, এটা কিন্তু সংবিধান বলে না। তৃণমূলের পুশব্যাক বানের মোকাবিলায় সিএএ কে পাল্টা অস্ত্র করেছে গেরুয়া শিবির। নদিয়াতে যারা হিন্দু বাঙালি উদ্বাস্তু তাদেরকে নোটিশ দিয়েছে। কটা নোটিশ লাগবে মুখ্যমন্ত্রীর? এখানে ডবল ইঞ্জিন সরকার নেই, মুখ্যমন্ত্রীর নিজের সরকার আছে। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএতে অ্যাপ্লাই করবেন না, আজকে সেই মুখ্যমন্ত্রীর পুলিশই উদ্বাস্তুদেরকে নোটিশ দিচ্ছেন। পুশব্যাক নিয়ে শাসক বিরোধী তর্জা তুঙ্গে। এদিকে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে ফজলের পরিবার। বাংলায় কথা বলার জন্য যদি বাংলাদেশে বানিয়ে দেওয়া হয়, নিঃসন্দেহে সেটা আধার। আজ শুরু থেকে শুধু অন্ধকারের কথা বলছি, কারণ আলোর দিশা খুঁজছি। চারপাশে যা দেখছি বারবার মনে হচ্ছে সব কেমন অন্ধকারে ডুবে যাচ্ছে। কেউ যুদ্ধের নামে, কেউ আবার ওই যাকে বলে ধর্মের নামে যুদ্ধ করছে। তুলসী নিয়ে কি তুলকালাম! ভাবতে পেরেছি কোনোদিন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু তুলসী গাছ হতে পারে? ভাবিনি তো। সে তো হিন্দু বাড়ির আঙিনায় থেকেছে বরাবর, পূজিত হয়েছে। অদ্ভুত ধর্ম বিশ্বাস যাকে ঘিরে রয়েছে, সে রাজনীতির আঙিনায় কি করছে? গৃহস্থের আঙিনা ছেড়ে প্রশ্নটা ওঠে। এতদিন আমরা কতভাবে তুলসীকে দেখেছি, ঔষধি গাছ হিসেবেও দেখেছি। তুলসীর গুণ তো কম নয়। তবে সে যে এভাবে রাজনীতির অস্ত্র হয়ে যাবে কে ভেবেছিল? কোনো পক্ষ, কোনো নেতা নয়। আমি প্রশ্ন তুলছি আমার আপনার স্বার্থে। নেতাদের কাছে আমার প্রশ্ন, তুলসী গাছ হাতেই বিক্ষোভে আম জনতার খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যের কোনো সমাধান আদৌ সম্ভব? দেখুন, ঔষধি গুণ তুলসীর অনেক, স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আপনারা, নেতারা যারা ব্যবহার করছেন তুলসী গাছ নিজেদের পলিটিক্যাল এজেন্ডার অংশ হিসেবে, তারা আমাদের কোন উপকার করবেন তুলসী গাছ দিয়ে? গত সপ্তাহেই তো মহেশতলা নিয়ে বিধানসভায় পদ্মশিবির মুলতবি প্রস্তাব আনতে চাইলেও গ্রহণ হয়নি। এরপর থেকেই বিজেপির হাতিয়ার তুলসী। এবার তো একেবারে গাছ হাতে বিক্ষোভ। মহেশতলা কাণ্ড নিয়ে বিধানসভায় গ্রহণ হয়নি বিজেপির মুলতবি প্রস্তাব। সোমবারও তুলকালাম সেই সূত্রেই। হইচইয়ের মধ্যে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করে দেন স্পিকার। প্রতিবাদে অধিবেশন থেকে পদ্ম বিধায়কদের ওয়াকআউট। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ বিধানসভায় পদ্মশিবিরকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী।
তার অভিযোগ, গত 4 বছরে 100 দিন ও আবাস যোজনায় টাকা দেয়নি কেন্দ্র। 156টি টিম পাঠিয়েছে কেন্দ্র, তাদের সব তথ্য দেওয়া হয়েছে, কেন্দ্র বঞ্চিত করেছে। গুজরাট, উত্তরপ্রদেশে অভিযোগ রয়েছে। এসব রাজ্যে কটা কমিটি গেছে, কাজ করলে টাকা দিতে বাধ্য, ওরা আমাদের টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 26-এর ভোটে শূন্য হবেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের অস্ত্রে ফের তৃণমূল কংগ্রেসের শান। বিরোধীদের উদ্দেশ্যে কড়া প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বিজেপি বারবার এত দুর্নীতির অভিযোগ করে, তিনি যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সেই সময় ফাইল খুঁটিয়ে দেখে কেউ কি আদৌ কিছু পেয়েছে? বিজেপিকে গদ্দার, ডাকাত বলেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব এসেছে পদ্ম শিবির থেকেও। কেন্দ্রীয় সরকার চোরেদের সরকার, আর এখানে সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ের সরকার। সত্যবাদী যুধিষ্ঠিরের মেয়ে এখানে শাসন করছে। সেজন্য তো 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যায়। সেই জন্য কালীঘাটের কাকু ভাগবাট্টার কথা তার কল রেকর্ডিংয়ে পাওয়া যায়। অভিষেককে এত দিতে হবে, পার্থ বড় লোভী, তাকে 19 কোটি না 20 কোটি দিতে হবে। কি সৎ, আহা কি উচ্চ সৎ। আমি নেতাদের যত দেখি তত অবাক হই, তত সত্যি বলার তাগিদটা বেড়ে যায় আমার। দোষারোপই যেন নেতাদের এজেন্ডা। এই ওকে ও তাকে, ব্যাস চেনা ছক, চলো, আর কিচ্ছু করতে হবে না, কোনো মানুষের জন্য কিচ্ছু করতে হবে না। ভোটারের কাছে ভোটের আগে গিয়ে আবার হাত জোড় করে দাঁড়িয়ে পড়বো, ব্যাস। তারপর শুধু এজেন্ডা এজেন্ডা এজেন্ডা। ধর্মের গান, আচ্ছা এই তুলসী কথায় জনতার পেট ভরবে? কোনো দিন ভরেছে? জনতা কি চায় জানতে চান নেতারা? আমরা কি সত্যি তুলসী গাছ মাথায় নিয়ে আমার নেতা রাস্তায় হাঁটছেন দেখতে চাই? আমরা কি সত্যি দেখতে চাই বিধানসভার ভিতরে তু তু মেয়ে মেয়ে, এ ওকে চোর, ও তাকে ডাকাত বলছে, দেখতে চাই না। কাউকে তুষ্ট করার দায় নিয়ে আমি অনুষ্ঠান করি না, কাউকে ওপরে তুলতে কাউকে নিচে নামাতে আমি অনুষ্ঠান করি না। যা বলি সত্যি বলি, আর সত্যি বলবো। নেতারা একটু মানুষের কথা ভাবুন প্লিজ, একটু জানুন মানুষ মানে আপনাদের কাছে যারা শুধুই ভোটার, তারা কি চান। 2025-কে বারবার ইয়ার অফ দ্য ডুম কেন বলা হচ্ছে? এর পিছনে রয়েছে একটা ক্যালেন্ডার। 1941 সালের ক্যালেন্ডারের সঙ্গে নাকি হুবহু মিল রয়েছে 2025 সালের। তারিখ, দিন, বার সব এক। 1941 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত তৈরি হয়ে গিয়েছিল যে বছরে। 2025 অনেকেই বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এলো বলে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা, ইসরায়েল ইরান যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তছনছ গাজা। বিশ্ব রাজনীতির হাওয়া বেশ গরম, যে হাওয়া মনে করিয়ে দিচ্ছে 1941 সালকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিত তৈরি হয়েছিল 1941 সালে। একের পর এক অশান্তি, প্রাণহানি। সে বছর বিশ্ব ইতিহাসে অন্যতম খারাপতম বছর। 1941 ডিসেম্বর আমেরিকার পার্ল হারবারে জাপানের হামলা, জুনে সোভিয়েতে জার্মানের হামলা, নাৎসি বাহিনীর হাতে আরও লাখো ইহুদির মৃত্যু। বিশ্বে অশান্তিতে সে বছর 34 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। অনেকেই 41 সালের সঙ্গে 25-এর মিল পাচ্ছেন। 41-এ যেমন জার্মানি, জাপান, ইটালির অক্ষশক্তির সঙ্গে ব্রিটেন, সোভিয়েত ও আমেরিকার একাধিক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, 25-এও একাধিক স্থানীয় অশান্তিতে বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা। 41-এ গোটা বিশ্ব যেমন বারুদের স্তূপে বসেছিল, অনেকে বলছেন 25-ও তাই। আমেরিকায় তখন ম্যানহাটন প্রজেক্টে জোরদার পরমাণু বোমা তৈরির কাজ জারি। আমেরিকা সহ অন্যান্য দেশের ভয় ছিল জার্মানিও এই জাতীয় কোনো বোমা তৈরি করতে মরিয়া। গোটা বিশ্বে পরমাণু বোমা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। এখন আবার বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের শঙ্কা। ভারত পাকিস্তান থেকে ইউক্রেন রাশিয়া, দুই ক্ষেত্রেই পরমাণু হামলার আশঙ্কা জোরদার। ইরানে একের পর এক পরমাণু ঘাঁটিতে হামলা ইসরায়েলের। ইরান পরমাণু বোমা ব্যবহার করবে কিনা তা নিয়ে জারি চর্চা।
ঠিক এই সব জায়গা থেকে 41 সালের মতো 25কে বলা হচ্ছে ইয়ার অফ দ্য ডুম। তবে অনেকে বলছেন এ নেহাত কাকতালীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপকতার সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনাই হয় না। এখনো 6 মাস বাকি বছরের। সবার একটাই প্রার্থনা, আর অশান্তি দুর্ঘটনা যেন দেখতে না হয়। এত আঁধারের কথা বলছি, অনেকেই বলছেন এই বছরটাই নাকি আঁধারে ঘেরা, অদ্ভুত খারাপ একটা বছর গোড়া থেকে। দেখুন, যুদ্ধ, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়, রোজ কিছু না কিছু খারাপ খবর যেন থামছেই না। বছরের অর্ধেক তো চলেই গেল শুধু খারাপ খবর শুনতে শুনতে। এখান থেকেই একটা থিওরি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়, লোকমুখে। 2025কে নাকি বলা হচ্ছে ইয়ার অফ ডুম, মানে অন্ধকারের বছর। ভারতের কাছে অত্যন্ত খারাপ একটা বছর, যেন এটাই কিরকম তাকে আর বলে দিতে হয়। রাত থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন খিদিরপুর বাজার। আগুন নেভাতে নেভাতে সকাল, 600-র বেশি দোকান পুড়ে ছাই। সাম্প্রতিককালে এতগুলো দোকান একসঙ্গে পুড়ে যাওয়ার নজির কোথায়? মে মাসে হাওড়ার মঙ্গলহাটেও বড় সড়ো আগুন লেগেছিল। বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুনে 14 জনের মৃত্যু। 2025-এ ভয়াবহ একাধিক আগুন সামলাতে হয়েছে রাজ্যকে। আর অশান্তির আগুন, তাও তো সামলাতে হয়েছে। মুর্শিদাবাদ থেকে মহেশতলা, গোটা রাজ্য রাজনীতি তেতে। এক লপ্তে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, আর তার জেরে আন্দোলনের অশান্তি তো আজও। শান্তিতে নেই বাংলা। গোটা দেশে অশান্তি একাধিক ঘটনায়। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা, নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা, পদপিষ্ট হওয়ার ঘটনা বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। পহেলগাঁও হামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে। তার পাল্টা অপারেশন সিঁদুর, ভারত পাকিস্তান সংঘর্ষ। কে ভেবেছিল এভাবে ঘুরতে গিয়ে বেঘুরে প্রাণ খোয়াতে হবে? ভারত পাকিস্তানের সংঘর্ষের আঁচ পড়েছে গোটা বিশ্বে। গোটা একটা প্লেন ঢুকে গেল মেডিকেল কলেজের হোস্টেলে। এয়ার ইন্ডিয়ার এই বিপর্যয় মানুষকে ভাবতে বাধ্য করেছে, সত্যি কি এই বছর অশুভ? এরকম বেনজির বিমান দুর্ঘটনা দেখেনি দেশ। হস্টেল আর ওই চত্বরে এখনো নিখোঁজ অনেকে। ফলে মৃতের সংখ্যা ঠিক কত তা নিয়ে এখনো প্রশ্ন। তার রেশ কাটতে না কাটতেই কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা, পুনের ব্রিজ ভেঙে বিপত্তি। এই বছর কি বড় বেশি ভয়ের হয়ে উঠছে ক্রমশ? এদিকে বিশ্বের দরবারে আমাদের গুণগান, পাকিস্তান কত খারাপ তা আমরা বোঝাতে বেরিয়ে পড়েছিলাম। সে সফর আপাতত শেষ। ওই যে একসঙ্গে মিলে সুর মেরা তুমহারা চেহারাটাও আপাতত শেষ। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতের অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রের পাশে থেকেছে তৃণমূল সহ সব বিজেপি বিরোধী দল। দেশের সুরক্ষার প্রশ্নে কেন্দ্রকে পূর্ণ সমর্থন করেছে ঘাসফুল শিবিরও। সেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবান ছুঁড়লেন। চোখা চোখা প্রশ্নে বিঁধলেন অভিষেক। পহেলগাঁও হামলার 55 দিন পার, এখনো নিরীহ নাগরিকদের প্রাণ কেড়ে নেওয়া জঙ্গিরা কোথায়? এই অবস্থায় পহেলগাঁও হামলার দায় কার? প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা করেছেন অভিষেক। সূত্রের খবর, অভিষেকের প্রশ্নগুলো হাতিয়ার করেই আগামী সংসদ অধিবেশনে সরব হওয়ার কৌশল নিচ্ছে তৃণমূল। তার মানে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কি প্রশ্নে ঝড় তুলতে চায় তৃণমূল, তার মুখ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাঁও জঙ্গি হামলা নিন্দা করে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। অপারেশন সিঁদুরের সময়ও সেনার কীর্তিকে কুর্নিশ জানিয়েছে। বিশ্বমঞ্চে পাকিস্তানে পর্দাফাশ করতে বিভিন্ন দেশে সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেরকম একটি দলের সদস্য হিসাবে 5টি দেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার পহেলগাঁও নিয়ে প্রশ্ন তোলা শুরু করল তৃণমূল।
সোমবার কেন্দ্রের মোদী সরকারের দিকে 5টি প্রশ্ন ছুড়ে দিলেন অভিষেক। এক্স হ্যান্ডেলের দীর্ঘ পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, পেহেলগাঁও জঙ্গি হামলার পর 55 দিন পেরিয়ে গিয়েছে। অত্যন্ত উদ্বেগের বিষয় যে একটি গণতন্ত্রে মূল ধারার সংবাদ মাধ্যম, বিরোধী দলের সদস্যরা অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারকে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেনি। একজন সাধারণ নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমি কেন্দ্রীয় সরকারকে এই 5টি প্রশ্ন করছি। জাতীয় সুরক্ষা থেকে বিদেশ নীতি, এক্স পোস্টে নানা বিষয়ে কেন্দ্রকে বিধে আক্রমণ করেন অভিষেক। তার প্রশ্ন, 4 জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে পেহেলগাঁও ঢুকলো এবং পর্যটকদের খুন করলো? জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায় কার? পেহেলগাঁও হামলা গোয়েন্দা ব্যর্থতা হলে এর 1 মাসের মধ্যে আইবি প্রধানের মেয়াদ কেন 1 বছরের জন্য বাড়ানো হলো? কেন্দ্র যদি আমার মতো বিরোধী নেতা, সাংবাদিক, বিচারপতির ওপর নজরদারির জন্য পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করতে পারে, তাহলে জঙ্গিদের বিরুদ্ধে একই জিনিস কেন ব্যবহার করা হচ্ছে না? ধর্ম দেখে গণহত্যা চালানো 4 জঙ্গি কোথায় গেল? ওরা বেঁচে আছে না মরে গিয়েছে? এ বিষয়ে কেন্দ্র চুপ কেন? কবে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করবে ভারত? সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, আনুষ্ঠানিকভাবে তা নিয়ে কেন প্রতিক্রিয়া দেয়নি কেন্দ্রীয় সরকার? পেহেলগাঁও হামলার পর 33টি দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছে। এর মধ্যে কতগুলি দেশ ভারতকে স্পষ্ট সমর্থন করেছে? একজন দেশের নাগরিক হিসেবে, একজন চিন্তিত নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো, আবারও বলি, অপোজিশন লিডার্স করা উচিত ছিল, জুডিশিয়ারি করা উচিত ছিল, এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা কবে পাবো? সূত্রের খবর, আসন্ন সংসদ অধিবেশনে অভিষেকে তোলা এই 5টি প্রশ্নই হতে চলেছে তৃণমূলের মূল হাতিয়ার। এই প্রশ্নগুলিকে সামনে রেখেই সংসদে সরব হবে জোড়াফুল শিবির। পাশাপাশি দাঁড়িয়ে আরও জানা যাচ্ছে, ঠিক এই প্রশ্নগুলো নিয়েও কৌশল তৈরি করছে ইন্ডিয়া জোট। অন্যান্য যারা বিরোধী রয়েছে তারাও কিন্তু এই প্রশ্নগুলোই তুলতে চলেছে আগামী সংসদের অধিবেশনে। পেহেলগাঁও নিয়ে প্রশ্নের মুখে অভিষেককে পাল্টা বিদেশ নীতি পাঠের পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক রিলেশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আনকোরা লোকের মন্তব্য না করাই ভালো। ফরেন অ্যাফেয়ার্স এমন একটা সাবজেক্ট, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়। আমাদের মতো রাজনীতিবিদদের, যারা রাজ্য স্তরে রাজনীতি করি, তাদের ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বেশি বলা উচিত না। আগে 2-3 বছর ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়াশুনো করুন, তারপরে বক্তব্য রাখুন। ওয়াকিবহাল মহলের মতে, জাতীয় স্বার্থে কেন্দ্রের পাশে দাঁড়ালো দেশ ও দেশবাসী নিরাপত্তা ইস্যুতে মোদী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে তৃণমূল। আধার খুঁজতে নামলে অন্ধকারেই ডুবে যেতে হবে। আজ বিধানসভায় আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিল পেশ হয়েছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তো অভিযোগের অন্ত নেই, আর অভিযোগ যদি হাসপাতালের বিল নিয়ে হয় তাহলে তো কথাই নেই। চিকিৎসার গাফিলতি থেকে ভুল চিকিৎসা, বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে যত অভিযোগ ওঠে তার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ওঠা অভিযোগ মাত্রাতিরিক্ত বিল নিয়ে। বিল বাড়ানোর শখ থাকে হাসপাতালগুলোর, এটাই তো মূল অভিযোগ। কোন পথে কতদিন রেখে দিলে বিলটা বেড়ে যাবে, বিল বাড়ানোর টার্গেট করে হাসপাতালগুলো, বেসরকারি হাসপাতালগুলো। এটাই রোগীর বাড়ির লোকের অভিযোগ থাকে। মোটা অঙ্কের হাসপাতালের বিল মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে যান তারা। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের অতিরিক্ত বিল হাঁকানোয় হ্রাস টানতে চায় রাজ্যের সরকার। আগে এই সংক্রান্ত আইন তৈরি হয়েছিল, এবার সেই আইন আরো কঠোর করতে উদ্যোগী রাজ্য সরকার। আজ বিধানসভায় পেশ হলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল 2025। রোগীদের স্বার্থ রক্ষা, পরিষেবার মান এবং খরচের স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিল এনেছে রাজ্য সরকার। সেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্টে সংশোধনী আনতেই আজকের বিল পেশ হলো। স্বচ্ছ মূল্য নির্ধারণ, রোগী অধিকার রক্ষা করতে কঠোর বিধি আনা আইনে সংশোধনের উদ্দেশ্য। বহু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম
রোগীদের থেকে মোটা বিল নিচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল। প্যাথোলজি ল্যাবগুলোর কিছু ক্ষেত্রে ভুল রিপোর্টের জন্য রোগ নির্ণয় বিভ্রান্তি হচ্ছিল। বিভিন্ন ল্যাবে একই টেস্টের জন্য বিভিন্ন রেট। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টারের বিলে স্বচ্ছতা আনতেই আইনে সংশোধনী। আজ বিধানসভায় বিলটি পেশের পর বিলের ওপর প্রথম দিনের আলোচনা হয়। আলোচনায় সরকার পক্ষ উপস্থিত থাকলেও বিরোধী পক্ষ ছিল না। কাল বিলটির ওপর ফের আলোচনা হওয়ায় এটি পাশ হতে পারে। স্ত্রীর চিকিৎসার জন্য অনেক আশা নিয়ে বাংলায় এসেছিলেন ঝাড়খণ্ডের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ, কিন্তু ফিরতে হচ্ছে একরাশ হতাশা নিয়ে। হারাতে হয়েছে স্ত্রী ও সদ্যজাত সন্তানকে। চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে স্ত্রী ও সন্তানের, এমনটাই অভিযোগ। মালদার কালিয়াচক থানার জালালপুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ প্রসূতির স্বামী। খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছয় জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল। রিপোর্ট দেবো, রিপোর্ট দেবো, ঘটনা ঘটেছে, একটা অভিযোগ করেছে। কোন নার্সিং হোমে বলো, আমরা সুপিরিয়ার। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে মালদায় আনা হয় ফুলটুসি খাতুনকে। অভিযোগ, এক অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাঁদের কালিয়াচকের জালালপুরের একটি নার্সিংহোমে নিয়ে যান। গত বৃহস্পতিবার রাতেই পুত্র সন্তানের জন্ম দেন ফুলটুসি। সেদিন রাতেই নার্সিংহোমের তরফে সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করানোর কথা বলা হয়। ভোর 5টা নাগাদ সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন। সকাল 8টার সময় যাচ্ছি, আমার স্ত্রীর কাছে যাচ্ছি, তো দেখছিল আমার স্ত্রী আর কথা বলছে না। তারপরে অ্যাডভোকেট হলো, অ্যাডভোকেট তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে ব্যাংকে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাবো। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছে, ওরা কিছু পাইনি, মানে খুন পাইনি। আর ওইখানে আমার বাড়ি গেলে মারা গেছে, ওষুধের ব্যাপী, মানে কিছু ওষুধ পানি দেয়নি। কি চাইছেন আপনারা? আপনি কি, আমি আর ফ্যাসলা চাই একটা। রবিবার মৃত্যু হয়েছে মালদা মেডিকেলে ভর্তি থাকা ওই সদ্যজাতেরও। দালাল চক্র ইস্যুতে রাজ্য সরকারকে দুষেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে। মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয়, আর মালদার দালাল চক্র থাকা স্বাভাবিক। এটা গোটা দেশের সমস্যা, গোটা বিশ্বের সমস্যা দালাল চক্র। এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে? বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে বিভিন্ন জায়গায় চলছে। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি প্রসূতিকে রেফার করে দেওয়া হয়েছিল। নার্সিংহোমে মৃত্যু হয়নি ফুলটুসির। তার রিফার কাগজ, কি ট্রিটমেন্ট এখানে চললো এবং কিভাবে রিফার করা হচ্ছে, তার রিফার কাগজ উপযুক্ত নথি দিয়ে আমরা রিফার করেছি। ওরা প্রথমে বলছিল বাড়ি নিয়ে যাবো, তোমরা বললাম বাড়ি নিয়ে গেলে ভাই তো রোগীর তো ট্রিটমেন্ট হবে না, তোমরা যে কোনো হসপিটালে নিয়ে যাও। বললো ঠিক আছে, আমরা দেখছি। কালকে হঠাৎ করে শুনছি যে 10:30টার দিকে মাতৃমাতে বাচ্চাটা মারা গেছে। তার আগের দিন পর্যন্ত ছেলেটার সঙ্গে ভালো কথা হলো, ছেলেটা বললো যা নার্সিংয়ের বিল হয়েছে আমরা জমা করে দেবো। এর আগে মালদাতেই দালাল চক্রের বড় র্যাকেট ধরা পড়েছিল। সে সময় ব্যাপক শোরগোল হয়েছিল, কিন্তু ফের যেই কে সেই। এই রোগের দাওয়াই কি? কেন নির্মূল করা যাচ্ছে না এই দালাল চক্র? সম্ভবত উত্তর নেই জেলা স্বাস্থ্য কর্তাদের কাছেও। কাটা ঘায়ে নুনের ছিটে, বোঝেন ব্যাপারটা কি? এখন যা দেখাবো সেটা দেখলে বিলক্ষণ পরিষ্কার হয়ে যাবে। এক অডিওতেই বিড়ম্বনা শেষ নেই তৃণমূল কংগ্রেসের। অনুব্রত মণ্ডলের ওই আইসিকে কি কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছিলেন। এখনো সামলাতে হচ্ছে শাসক শিবিরকে। তার মধ্যেই সামনে এলো একটা ভিডিও, এটাও তৃণমূলের ঘর থেকেই। এবার গঙ্গারামপুরের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, তিনি মদ্যপ ছিলেন, মদ খেয়ে তাণ্ডব, পুলিশের সঙ্গে কি বচসা এবং দুর্ব্যবহার। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বিপাকে গঙ্গারামপুরের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সঞ্জয় সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আরে শাসক শিবিরের কেউ হলেই, লতায় পাতায় জড়িয়ে থাকলেই এরকম দুর্ব্যবহার করা যায় নাকি পুলিশের সঙ্গে?
যদিও সঞ্জয় নিজে স্বীকার করেছেন, অনুব্রতর মতোই স্বীকার করে ফেলেছেন। তিনি বলেছেন মাসখানেক আগে বুনিয়াদপুর চৌমাথায় যাওয়ার পথে হঠাৎ রাস্তার মাঝে ব্যারিকেড এগিয়ে দেয় পুলিশ, তাতে সজোরে ধাক্কা মারে তার গাড়ি, এরপরই বচসা শুরু হয়। কিন্তু ঘটনার এতদিন পর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হলো কি করে, প্রশ্ন তুলেছেন সঞ্জয় বাবু। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে যদি সত্যি যে পুলিশের সঙ্গে তার বচসা হয়েছিল তার খারাপ লেগে থাকে, তিনি তো পুলিশের কাছেই কমপ্লেন করতে পারতেন ওই পঞ্চায়েত সভাপতির স্বামীকে নিয়ে। তিনি ভাইরাল করলেন কেন ভিডিওটা? তিনি বিজেপিকে দিলেন কেন ভিডিওটা? উদ্দেশ্য কি? প্রশ্ন তো অনুব্রতর ক্ষেত্রে উঠেছিল। টুকরো খবরগুলো আবার রোজকার মতোই এক ঝলকে আজও। বিধানসভায় তুলকালাম কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বলার সময় তুমুল বিরোধিতা বিজেপির। একজন বিজেপি বিধায়ক সাসপেন্ড, বিজেপির ওয়াকআউট, তুলসী গাছ হাতে অবস্থান। বিধানসভায় বঞ্চনা উত্তাপ। গত 4 বছরে সড়ক প্রকল্পে টাকা দেয়নি কেন্দ্র, কাজ করলে টাকা দিতে বাধ্য, ওরা টাকা দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, অভিযোগ মুখ্যমন্ত্রীর। খিদিরপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী সর্বসন্তদের 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা, বাজার নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস। কলকাতা রাজপথে ফের চাকরি উত্তাপ, বিধানসভা অভিযানে বাধা পুলিশের। রানী রাসমণি রোডের যোগ্য চাকরিহারারা অবস্থানে, বিধানসভায় অধিবেশন ডাকার দাবি। রোজই এমনটা মনে হয়, দুনিয়া জোড়া অশান্তির খবর দিয়ে যখন নিজের ঘরের দিকে তাকাই তখন মনে হয় এখানেও কি সত্যি শান্তি আছে? আবার গুলি চলেছে। আচ্ছা, এই কথায় কথায় গুলি কেন চলে বলুন তো? এই বেলঘড়িয়া গুলি চলল, শনিবারই দেখালাম। আবার গুলি মানে শুট আউট মালদায়। কালিয়াচক থানার নোজামপুরে 2 গোষ্ঠীর সংঘর্ষ, সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ এক টোটো চালক। এখানে ওই আম জনতার অশান্তি, আম জনতা কি ভুগতে হয়? প্রশ্ন হলো মালদা কি মগের মুলুক? কদিন আগে আমরাই তো খবরে দেখিয়েছিলাম আপনাদের, একটা বিশেষ পদ তৈরি করা হয়েছে ডিএসপি ক্রাইম, শুধু মালদা সামলানোর জন্য। মালদায় ক্রাইম রোজ রোজ বাড়ছে, খুন খারাপি, গুলি, বোমা, নিত্য নৈমিত্তিক কারবার। কিন্তু কেন এত দুষ্কৃতি ওখানে আসে কি করে? আর তারা এত সাহসটাই বা পায় কোথা থেকে? আজ গুলি, কাল বোমা, অদ্ভুত। মালদা কি নিয়ন্ত্রণের বাইরে? কখনো বোমাবাজি, কখনো ধারালো অস্ত্র নিয়ে দাপাদাপি, কখনো আবার শুট আউট। মালদা কি ধীরে ধীরে হয়ে উঠছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য? মালদার কালিয়াচকে ফের শুট আউট। মোজামপুরে 2 গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক। গুলিবিদ্ধ এই যুবকের নাম আমির শেখ। মোজামপুর স্টেট ব্যাংকের সামনে 2 গোষ্ঠীতে ঝামেলা, ওখান থেকে কিন্তু ঝামেলার ভিতর থেকে গুলি এসে ওই আমার ভাতিজাটাকে লাগে। জখম যুবক কালিয়াচকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড় এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে টোটো নিয়ে ফিরছিলেন আমির। সেই সময় মোজামপুরে শুরু হয় 2 গোষ্ঠীর সংঘর্ষ। গন্ডগোলের মাঝে পড়ে যান আমির। আচমকাই সামনে থেকে ধেয়ে আসা গুলি গিয়ে লাগে সোজা তার বুকে। গুলিবিদ্ধ অবস্থাতেই আমির বাড়িতে ফোন করেন। বাড়ির লোকেরা আমিরকে হাসপাতালে নিয়ে যান। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা হয়েছে অভিযোগ। কটা গুলি লেগেছে আপনার ছেলেকে? একটা। কোথায় লেগেছে গুলিটা? অভিযোগ করছেন থানায়? কাদের নামে করছেন? চলতি বছরে একাধিকবার রক্তাক্ত হয়েছে মালদা জেলা। 2রা জানুয়ারি 2025 ইংরেজবাজারে খুন দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার। 14ই জানুয়ারি 2025 কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল নেতা বকুল শেখ। আরও এক তৃণমূল নেতাকে থেতলে খুন করা হয়। 31 জানুয়ারি 2025 কালিয়াচকে মদের আসরে শুট আউট, জখম 2 জন। 15ই মার্চ 2025 ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শুট আউট। সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই গুলি চলে। 26শে মে 2025 কালিয়াচকের লিচু বাগান থেকে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার। কেন মালদায় এত দুষ্কৃতী দৌরাত্ম্য? কোথায় পুলিশ প্রশাসন? প্রশাসনকে সবার আগে আমরা দায়ী করব। এসডিপিও কালিয়াচক, অ্যাডিশনাল এসপি কালিয়াচক,
নতুন ক্রাইম ডিএসপি পোস্ট করার পরেও যদি সমস্ত লোকের কাছে অস্ত্র পৌঁছে যায় তাহলে গোড়ায় গলদ আছে। আপনারা দেখেছেন এর আগে যে কোনো অপরাধ যখন এই বাংলায় সংগঠিত হয়েছে, এই মালদায় সংগঠিত হয়েছে, যারা আসামি তারা অ্যারেস্টেড হয়েছে, তারা পেনালাইজড হয়েছে, তাদের স্থান হয়ে গেছে কারাগারে। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। রবিবারই অস্ত্র হাতে এক তৃণমূল নেতার দাপাদাপি প্রকাশ্যে আসে। ভিডিও ভাইরাল হতে শোরগোল পড়ে যায় কালিয়াচকে। প্রাক্তন পুলিশ কর্তাদের মতে এখনই নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে চলে যাবে। তবে এই প্রসঙ্গ যখনই আসে তখনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটাও স্মরণে আসে। তিনি নাকি প্রথম এই বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যদি অভিজিৎ বাবু বলেন একদম নয়, এটা ভুল তথ্য। যাই হোক, সে বিতর্ক সরিয়ে রাখি, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন গুরুতর অসুস্থ। প্রাক্তন বিচারপতি, বিজেপি সাংসদ, তিনি হসপিটালাইজড অ্যাকিউট প্যানক্রিয়াস এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসের সমস্যা নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে এবং সেটা 7 সদস্যের 7। আজ তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেছেন, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন। এখনো অবধি 7 সদস্যের ওই মেডিকেল বোর্ডই অবজার্ভ করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি। ঠিক এভাবেই না ডান দিক না বাঁ দিক, সত্যি বলে যাব, সোজা ব্রিজু থেকে যা বলবো সত্যি বলবো, রোজ রাত 8:55। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।